শুরু হচ্ছে আজকের গল্প মানুষ। রচনা হেমেন্দ্র কুমার রায়। অষ্টম পর্ব, প্রেতের প্রতিহিংসা। ভোরবেলায় মোটর ছুটে চলেছে আলীনগর। জয়ন্ত গাড়ির হুইল ধরে চারিদিকে তাকিয়ে করে বললে, মানিক, মাঠে মাঠে আর পথের মাঝে মাঝে দেখছি এখনো মন্দ জল জমে। আমরা বেলা 2-2:30টার আগে আলীনগরে গিয়ে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না। মানিক বলল, কিন্তু আমরা দুজনে আলীনগরে গিয়ে কি করব? সেখানে তুমি কি দেখবার আশা করো? তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, গোয়েন্দার কাজ দল বেঁধে চলে না, তাতে শত্রুরা সাবধান হওয়ার সুযোগ পায়। আমার দৃঢ় বিশ্বাস, প্রথম দিনেই আমাদের দলে যদি বেশি লোক না থাকতো তাহলে এতক্ষণে সমস্ত রহস্য হয়তো আমরা আবিষ্কার করে ফেলতে পারতাম। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আলীনগরে গিয়ে যে কী দেখব সেটা আমি নিজেই জানি না। গত পরশু পর্যন্ত এই রহস্য সম্বন্ধে আমার যে ধারণা ছিল, গেল কাল সকালে সেই রক্তহীন মৃতদেহ দেখবার পর থেকে সে ধারণা একবারে বদলে গেছে। মাঝে মাঝে এখন মনে হচ্ছে হয়তো সুন্দরবাবুর সন্দেহই সত্য, হয়তো এইসব মেয়ে ছবির মধ্যে অলৌকিক কোনো ব্যাপারই আছে। মানিক চকিত কণ্ঠে বললে, অলৌকিক বলে তুমি কি বুঝেছ? ভৌতিক ব্যাপার? জয়ন্ত বললে, ভূত বলতে লোকে যা মন মানে আমি তা মানি না। ভূতে বেছে বেছে খালি মেয়ে চুরি করবে কেন? তবে ভূতে যে মানুষ চুরি করে এমন একটা বিলাতি গল্প আমি পড়েছিল। আলীনগর এখন অনেক দূর, সময় কাটাবার জন্য তুমি যদি সেই গল্পটা শুনতে চাও আমি বলতে রাজি আছি, কিন্তু মনে রেখো এটা গল্প ছাড়া আর কিছু নয়। মানিক মোটরের একটা কোণ নিয়ে আরাম করে বসে বলল, বলো। জয়ন্ত গাড়ির গতি একবারে থামিয়ে রূপোর শামুকের ভিতর থেকে একটা নস্যি নিয়ে নাকে গুঁজে গল্প আরম্ভ করল। লন্ডন শহরের পথ, শীতার্ত রাত্রি। একখানা বাস ছুটে চলেছে। আজকের মতোই তার শেষ যাত্রা। বাসের ভিতরে নিচে তলায় লোকজন বেশি নেই। দোতলায় কেউ উঠেছে বলে কন্ডাক্টরের মনে হলো না। তবু একবার নিশ্চিত হওয়ার জন্য সে বাসের দোতলায় গিয়ে উঠল। সামনের আসনে একজন আরোহী। কন্ডাক্টরের বিশ্বাস সীমা রইল না। এই যাত্রী তার চোখকে ফাঁকি দিয়ে কখন ওপরে উঠে সে বাসে বসে পড়েছে। যাত্রীর মাথার টুপিটা মুখের উপরে টেনে নামিয়ে দিয়েছে এবং মাফলার ও কোটের কলার দিয়ে মুখের নিচের দিকটা ঢেকে ফেলেছে। শীতের হাড় কাঁপানো হাওয়ায় চোট সামলাবার জন্য স্থিরভাবে বসে যেন আড়ষ্ট হয়েই এর সামনের দিকে তাকিয়েছিল। বোধহয় সে কন্ডাক্টরের পায়ের শব্দ শুনতে পেয়েছিল, কারণ সে 2 আঙুলে একটা আনি ধরে হাত বাড়িয়ে বসে আছে। কন্ডাক্টর বললে, ওহ, ভারী ঠান্ডা রাজমশাই। যাত্রী জবাব দিলে না। কোথায় যাবেন? ক্যারিক স্ট্রিট। যাত্রীর উচ্চারণ অদ্ভুত। কন্ডাক্টর আবার শুধলেন, কোথায় বললেন? ক্যারিক স্ট্রিট, ক্যারিক স্ট্রিট। আচ্ছা আচ্ছা, আমি জানি, অতবার আর বলতে হবে না। বলেই কন্ডাক্টর যাত্রীর হাত থেকে আনিটা টেনে নিলে। যাত্রী একটুও না ফিরে বললে, জানো? কি জানো তুমি? কিন্তু কন্ডাক্টরের বুকের ভিতর পর্যন্ত তখন শিউরে উঠেছে। আনিটা কি অস্বাভাবিক ঠান্ডা, যেন সেটাকে জমাট বরফের ভিতর থেকে টেনে বার করা হয়েছে। টিকিট কেটে কন্ডাক্টর যাত্রীকে হাত বাড়িয়ে দিতে গেল। যাত্রী বললে, এখানে আনি ছিল টিকিটখানা, সেইখানেই গুঁজে দাও। কেন তা সে জানে না, কিন্তু কন্ডাক্টরের ইচ্ছে হলো না যাত্রীর হাতে হাত দেয়। তার হাতখানা আড়ষ্ট, বোধহয় পক্ষঘাতে পঙ্গু। টিকিটখানা কোনো রকমে গুঁজে দিয়ে কন্ডাক্টর বললে, কেমন পেয়েছেন জগন্নাথ মশাই? তাকে ঠোঁটো জগন্নাথ বলে কৌতুক করা হচ্ছে ভেবেই বোধহয় যাত্রী বললে, তুমি আর আমার সাথে কথা কইও না। কে কথা কইতে চায়? বলে কন্ডাক্টর নেমে গেল। বাস ক্যারিক স্ট্রিটের মোড়ে এসে থামল। কন্ডাক্টর চেঁচাতে লাগলো, ক্যারিক স্ট্রিট, ক্যারিক স্ট্রিট। কিন্তু দোতলা থেকে আড়ষ্ট যাত্রীর নামই করলে না। কন্ডাক্টর আপন মনে বললে, ওই যদি সারা রাত টঙে বসে থাকতে চায় থাকুক, আমি আর উপরে উঠছি না। এও হতে পারে হয়তো কখন সে নেমে গিয়েছে আমি দেখতে পাইনি। সেই দিন সন্ধ্যাতেই ক্যারিক স্ট্রিটের একটি হোটেলের সামনে এসে দাঁড়ালো একখানা ট্যাক্সি। ট্যাক্সি থেকে মোটঘাট নিয়ে যে ভদ্রলোক নামলেন, নাম মিস্টার রামবোল্ড। কয়েক বছর আগে তিনি হোটেলে ঘর ভাড়া নিয়ে বাস করতেন। তারপর অস্ট্রেলিয়া গিয়েছিলেন ব্যবসা বাণিজ্য করতে।
এতকাল পরে আবার তাঁর পুরনো হোটেলে ফিরে এলেন। হোটেলের কর্তা তাড়াতাড়ি অভ্যর্থনা করতে এলেন। আরে এই যে মিস্টার রামবোল্ট, জানি ব্যবসায় লক্ষ্য লাভ করে আপনি আমাদের কাছে ফিরে আসবেন। মিস্টার রামবোল্ড হাসি মুখে বললেন, হ্যাঁ, আমি লক্ষ্মী লাভ করেছি, আমি মস্ত ধনী বটে। হোটেলের কর্তা বললেন, কিন্তু তবু আপনি যে আমাদের মতো গরিবদের ভোলেননি, এটি যথেষ্ট। কি করে ভুলবো, এই হোটেল যে আমার নিজের বাড়ির মতন প্রিয়। এখানকার পুরনো চাকর ক্লোটসাম কোথায়? এখানেই কাজ করে। বেশ বেশ, তাকেই আমি চাই। রাত্রে মিস্টার রামবোল্ড নিজের ঘরে বসে কথা কইছিলেন। ক্লোটসাম জিজ্ঞেস করছিল, আচ্ছা হুজুর, অস্ট্রেলিয়া দেশটা কেমন? ভালোই। সেখানে আইন বোধ হয় এখানকার মতো কড়া নয়। কীরকম? ধরুন আপনি যদি সেখানে কোনো মানুষ খুন করেন, তাহলে পুলিশ আপনাকে ধরে ফাঁসি দেবে তো? মিস্টার রামবোল্ড অত্যন্ত বেশ চমকে উঠলেন। শুকনো গলায় থতমত খেয়ে বললেন, আমি বা মানুষ খুন করবো কেন, আর আমাকেই বা ফাঁসি দেবে কেন? না হুজুর, আমি কথার কথা বলছি। বাপরে, মানুষ খুন করার কত বিপদ, পুলিশ ফিরবে পাশে পাশে। রামবোল্ড বাধা দিয়ে জোরে জোরে বললেন, কেন পুলিশ পাশে পাশে ফিরবে কেন? যদি আমি কারোরকে খুন করি, তার লাশ লুকিয়ে ফেলি, কেউ সাক্ষী না থাকে, তাহলে পুলিশ জানতে পারবে কেমন করে? কিন্তু হুজুর, যাকে ফোন করেছেন সে যদি ভূত হয়, প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে খুনতে আসে। রামবোল্ডের মুখ ভয় বিবর্ণ হয়ে গেল। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, থামো থামো। ক্লোটসাম আশ্চর্য হয়ে বললে, ওকে হুজুর, আপনি অমন করছেন কেন? আমি কথা বলছি। আমার গলা শুকিয়ে গেছে, শিগগির এক গ্লাস জল আনো। ক্লোটসাম তখনই জল এনে দিল। রামবোল্ড জল পান করে অন্য কথা পেরে বললেন, আচ্ছা ক্লোটসাম, তোমাদের হোটেল এখন কেমন চলছে? খুব ভালো চলছে হুজুর। এই আজকের কথা ধরুন না, আজ রাতে যদি কেউ এসে ডবল টাকাও দিতে চায়, তাহলেও তাকে আমি ঘর দিতে পারবো না। হোটেলের কোনো ঘরই খালি নেই। ক্লোটসাম, দেখেছো আজকে রাত কি ঠান্ডা, বাইরে বরফ পড়ছে। আজ কোনো বেচারি যদি এখানে এসে ঘর না পায়, তাহলে তার কষ্টের আর সীমা থাকবে না। আমার তো দুটো ঘর, দুটো বিছানা। আর যদি সত্যি কেউ আসে, তাকে তাড়িয়ে দিও না। অন্তত আজকের জন্য তাকে আমি আমার একটা বিছানা ছেড়ে দিতে রাজি আছি। আচ্ছা হুজুর। মাঝরাত্রি দেউড়ির ঘণ্টাটি হঠাৎ খুব জোরে, খুব তাড়াতাড়ি বেজে উঠল। একবার, দুইবার, তিনবার। হোটেলে দারোয়ান অবাক হয়ে ভাবলে, এই তুষার ঝরা নিশুতি রাতে কে অতিথি বাইরে থেকে এলো? আবার সেই রকম খুব জোর আর তাড়াতাড়ি তিনবার ঘণ্টার ধ্বনি। দারোয়ান বিরক্ত হয়ে গজগজ করতে করতে দেউড়িতে গিয়ে দরজা খুলে দিল। ওহ, এই রাত্রির বেলা এত ঝামেলা দরকার কি বাবু? ভেতরে এসে দাঁড়ালো এক অদ্ভুত মূর্তি। তার মাথার টুপিটা মুখের ওপর টেনে নামানো, আর তার গলার কলারটা টেনে চিবুকের ওপর তুলে দেওয়া। সর্বাঙ্গে ঢাকা মস্ত বড় ঝলঝলে এক কালো মিশমিশে ওভারকোট। ওভারকোটের একদিক ঠেলে বেরিয়ে রয়েছে, বোধহয় তার হাতে একটা চুপড়ি কিংবা একটা ব্যাগ আছে। দারোয়ান বললেন, সেরাও হুজুর, আপনার কি দরকার? আগন্তুক কোনো জবাব না দিয়ে একটা কোণে একটা টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর বললেন, আমি আজকে রাতের জন্য হোটেলে একখানা ঘর চাই। হুজুর, আজ যে হোটেলের সব ঘর ভর্তি হয়ে গেছে। তুমি ঠিক জানো? হ্যাঁ হুজুর। কিন্তু ভালো করে ভেবে দেখো। ভালো করে ভাবার দরকার নেই হুজুর, আমি জানি। আগন্তুকে তখন মুখ তুলে দারোয়ানের দিকে দৃষ্টিপাত করলে। তারপর ধীরে ধীরে বললে, আর একবার ভালো করে ভেবে দেখো দেখি। কেন তা সে জানে না, কিন্তু দারোয়ানের মনে হলো তার দেহের ভিতর থেকে যেন কি একটা জিনিস হয়তো তার জীবনই ঠেলে ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। সে ভয়ানক ভয় পেয়ে বলে উঠল, দাঁড়ান হুজুর, আমি জেনে এসে বলছি। সে হোটেলের ভিতর দিকে চলে গেল, কিন্তু খানিক পরে খবর নিয়ে ফিরে এসে আগন্তুক আর দেখতে পেল না। কোথায় গেল সে? হোটেলের ভিতরে না বাইরে? হঠাৎ তার চোখ পড়ল আগন্তুক যেখানে দাঁড়িয়ে ছিল সেখানটায়। সেখানে মেঝের ওপরে লম্বা এক টুকরো বরফ পড়ে চকচক করছে। তার বিস্ময়ের আর অবধি রইল না। চারিদিক ঢাকা, তবু এখানে বরফ এলো কেমন করে? সেই কনকনে শীতের রাতেও দারোয়ানের কপালে ওপর ঘামের ফোঁটা দেখা দিল। রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে নিজের মনে সে বলল, যাকে এইমাত্র দেখলুম, সে কে? সে মানুষ? দোতলার হল ঘরে দাঁড়িয়ে ক্লোটসাম দেখলে সিঁড়ি দিয়ে এক অচেনা ভদ্রলোক নিঃশব্দে উঠে আসছে। এগিয়ে এসে বললে, কে আপনি? কাকে চান?
তুমি মিস্টার রামবলকে জিজ্ঞাসা করে এসো আজ রাতে তার অন্য বিছানাটা আমি ব্যবহার করতে পারবো কিনা। ক্লোটসাম ভেবাচাকা খেয়ে আগন্তুকের মুখের পানে তাকালো। মিস্টার রামবলের বাড়তি বিছানার কথা এই অচেনা লোকটা কেমন করে জানতে পারলে? কিন্তু সে কথা নিয়ে বেশিক্ষণ মাথা না ঘামিয়ে সে আগন্তুকের অনুরোধ রাখবার জন্য ভিতরে চলে গেল। অল্পক্ষণ পরে ফিরে এসে বললে, মিস্টার রামবল আপনার নাম জানতে চাইলেন। আগন্তুক পকেট থেকে বার করলে খবরের কাগজ থেকে কেটে নিয়ে এক টুকরো কাগজ। এই কাগজের টুকরোটা এগিয়ে দিয়ে সে বলল, মিস্টার রামবলকে এটা দিয়ে এসো আর তাকে জানিও আমার নাম হচ্ছে জেমস হাগবার্ড। ক্লোটসাম এই কাগজখানা পড়তে পড়তে আবার হোটেলের ভিতর দিকে চলে গেল। তাতে লেখা রয়েছে, অস্ট্রেলিয়ার সিডনি শহরের মিস্টার জেমস হাগবার্ড কোথায় অদৃশ্য হয়েছিলেন এতদিন সে খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি একটা জঙ্গলের ভিতর থেকে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। বন্দুকের গুলিতে তিনি মারা পড়েছেন। এখন প্রকাশ পেয়েছে মিস্টার রামবল নামে তার এক বন্ধুকে নিয়ে তিনি জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলেন। কিন্তু সেই দিন থেকে মিস্টার রামবলের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। একটু পরেই ক্লোটসাম আবার ফিরে এলো। তারপর তফাতে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বললে, মিস্টার রামবল বললেন আপনি নরক থেকে এসেছেন, আবার সেই নরকেই বিদায় হন। এই বলি সে তাড়াতাড়ি পালিয়ে গেল। মিনিট মাঝেক পরই রামবলের ঘর থেকে ভেসে এলো ঘন ঘন বিষম আর্তনাদ ও ভীষণ গর্জন ধ্বনি। ক্লোটসাম ঠকঠক করে কাঁপতে কাঁপতে সেই দিকে ছুটে গেল। কিন্তু ঘরের ভিতর কোনো জনপ্রাণী নেই। ঘরের বিছানার চেয়ার ও টেবিল বইতে উল্টে পাল্টে ছড়িয়ে পড়ে রয়েছে এবং রক্তের দাগে চারিদিক হয়ে উঠেছে ভয়ানক। এবং ঘরের মাঝখানে মেঝের ওপর পড়ে চকচক করছে ইঞ্চি কয়েক লম্বা এক টুকরো বড়। রামবলের সঙ্গে ক্লোটসামের আর কখনো দেখা হয়নি। কিন্তু সেই রাতে হোটেলের সামনে রাস্তায় যে কনস্টেবল পাহারা দিচ্ছিল সে একটা সন্দেহজনক দৃশ্য দেখেছিল। কালো ওভারকোট পরা একটা আড়ষ্ট মূর্তি তুষার বৃষ্টির মধ্য দিয়ে হনন করে এগিয়ে যাচ্ছে এবং তার কাঁধে রয়েছে মস্ত মোটের মতন কি একটা জিনিস। কনস্টেবল তাকে ধরবার জন্য তাড়াতাড়ি ছুটে গিয়েছিল, কিন্তু খানিক দূরে গিয়ে আর তাকে দেখতে পায়নি। মানিক বললে, তাহলে ঘটনাটার অর্থ দাঁড়াচ্ছে এই যে মিস্টার জেমস হাগবার্ডকে খুন করে মিস্টার রামবল অস্ট্রেলিয়া থেকে পালিয়ে এসেছিলেন। তারপর মিস্টার হাগবার্ডের প্রেতাত্মা প্রতিহিংসা নেওয়ার জন্য বিলেতে এসে মিস্টার রামবলকে হত্যা করে তার দেহ নিয়ে নরকে ফিরে গেল। তুমি কি বলতে চাও এখানে মেয়ে চুরি করেছে ভূতেরা? জয়ন্ত গাড়ি চালাতে চালাতে গল্প বলছিল। সে মাথা নেড়ে বললে, পাগল, আমি বললুম গাল গল্প, কেবল খানিকটা সময় কাটাবার জন্য। তার সঙ্গে এখানে মেয়ে চুরি কোনো সম্পর্কই নেই। এখন এসব কথা থাক। ওই দেখো সামনে আলীনগরের ভাঙা বাড়িগুলোর এলোমেলো চূড়া দেখা যাচ্ছে। এদিকে পথেই পড়েছে নদী। গাড়ি নিয়ে আর এগোবার উপায় নেই, এগোবার দরকারও নেই। গাড়িখানাকে একটা ঝোপের মধ্যে লুকিয়ে রেখে এবার আমাদের পদব্রজে এগোতে হবে। মোটর থামিয়ে দুজনে নামলে। তারপর গাড়িখানাকে লুকিয়ে এবং চারিদিকে সতর্ক দৃষ্টিকে অগ্রসর হলো। কিন্তু পথ যেখানে নদীর ধারে গিয়ে শেষ হয়েছে সেখানে বাড়ির উপরে পাওয়া গেল আবার সেই 6 জোড়া পায়ের দাগ। জয়ন্ত হাঁটু করে বসে খানিক্ষণ পায়ের দাগগুলো পরীক্ষা করলে। তারপর মুখ তুলে বললে, মানিক, এবারে পায়ের দাগে বিশেষত্ব আছে। দাগগুলো বড় বেশি গভীর হয়ে বালির ভিতর বসেছে, যেন এটা সকলে মিলে কোনো একটা ভারী মোট বহন করে নিয়ে গিয়েছে। মানিক চমক করে বললে, ভারী মোট? কি হতে পারে সেটা? হয়তো কোনো মানুষের, অর্থাৎ শ্রীলোকের দেহ, নয়তো অন্য কিছু। সেটা যাই হোক, কিন্তু আমাদের অদৃষ্টের খুব জোর বলতে হবে। এসে এই দাগগুলো চোখে পড়ে গেল। এই সূত্র আর ছাড়ছি না, কারণ এই সূত্র ধরিয়ে এবার নিশ্চয়ই সেই 6 মূর্তিকে আবিষ্কার করবো। তারা আর আমাকে ফাঁকি দিতে পারবে না।